চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতা ভারতের শত্রুতা বাড়িয়েছে। জানাবো, সত্যিই কি শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে? এবং সর্বশেষ জানাবো, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় 52 রাজনৈতিক দল, ইউনূস সরকার কি চায়? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতা ভারতের শত্রুতা বাড়িয়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশ থেকে এই সম্পর্ক উচ্চ মাত্রায় উন্নীত করতে নানাভাবে জোর চেষ্টা চলছে। অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক, কূটনৈতিক সকল পর্যায়ে সম্পর্কে গভীরতা এসেছে। এতে করে বাংলাদেশ যেমনই ব্যাপকভাবে লাভবান হবে, ঝুঁকির মাত্রাও বেড়েছে। প্রধানত চীন অর্থনৈতিক, বাণিজ্যিক ক্ষেত্রে বন্ধু রাষ্ট্রের স্বার্থ এড়িয়ে নিজের স্বার্থ অগ্রাধিকার দিয়ে থাকে। তাদের অতিমাত্রায় বাণিজ্যিক স্বার্থপরায়ণতা দ্বিপক্ষীয় স্বার্থকেও ব্যাহত করে, অনেক ক্ষেত্রে হুমকিতে ফেলে। বিশেষ করে নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান পূর্ববর্তী মধুর সম্পর্ককে ঝুঁকিতে ফেলেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার সরাসরি ভারত বিদ্বেষী না হলে ভারতের প্রতি বন্ধু ভাবাপন্ন নয়। তারা ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক এগিয়ে নিতে উৎসাহী নয়। এই সরকার পাকিস্তান, চীন বলয়ে তাদের অবস্থান নিশ্চিত ও দৃঢ় করতে কূটনৈতিক সহ নানাবিধ তৎপরতা চালাচ্ছে। এই সরকারের সময়ে পাকিস্তান সেনাবাহিনীর প্রধানের বাংলাদেশ সফর খুবই তাৎপর্যপূর্ণ। এই সফর ও পরবর্তী সামরিক কার্যক্রম ভারতকে ভাবিয়ে তুলেছে। ভারতের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা ঝুঁকিপূর্ণ করে তুলতে তদানীন্তন পাকিস্তান সরকার ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা ISI কর্তৃক বহুবিধ তৎপরতা চালানোর অভিযোগ ভারত থেকে করা হয়। পরবর্তী সময়েও তারা তাদের ভারত বিরোধী কার্যক্রম গুটিয়ে নেয়নি। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহের সক্রিয় বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীগুলোর ব্যাপারে ভারত বরাবরই উদ্বিগ্ন। বিগত শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে নয়াদিল্লি এ ব্যাপারে নিরুদ্বিগ্ন ছিল। শেখ হাসিনা সরকারের পতন ভারত সরকারকে বিচলিত করে রাখছে। বর্তমান সরকার প্রতিবেশী সহ কোনো দেশেরই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বা কোনোভাবে ভূমিকা রাখার পক্ষে না হলে এ ব্যাপারে ভারত সরকার চিন্তামুক্ত থাকতে পারছে না বলে কূটনৈতিক মহল মনে করে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে। শেখ হাসিনা সরকারের সময় ভারতের সন্তুষ্টির জন্য তাদের দাবি অনুযায়ী বাংলাদেশ সামরিক বাহিনীর কিছু সংখ্যক অফিসারকে উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারতে পাঠানো হয়। ভারত থেকে সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি সংগ্রহ করা হয়, যা কোনো বাহিনীর প্রত্যাশা ছিল না। বিগত সরকারের সময় ভারতের সঙ্গে গভীর সম্পর্ক রক্ষা করে চলার পাশাপাশি চীনের সঙ্গেও সম্পর্কের উচ্চতা নতুন মাত্রায় নেওয়া হয়। চীন থেকে পুরনো সাবমেরিন কেনা হয় অপেক্ষাকৃত অনেক উচ্চ মূল্যে। সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র কেনা হয় ব্যাপক হারে। বেশ কয়েকটি ক্ষেত্রে চীনের সঙ্গে উন্নত সম্পর্ক গড়ে তোলার বিষয়টি ভারত সহজভাবে নেয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে চীনের ওপর নির্ভরতা বহুগুণে বাড়ানো হয়েছে। অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্ক প্রায় তলানিতে। প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিলিত হন। অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক, কৃষি ও পানি সম্পদ, জ্বালানি সম্পদ সহ আরও কয়েকটি খাতে ফলপ্রসূ আলোচনা এবং চুক্তি ও সমঝোতাও হয়েছে। চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এই মহাপরিকল্পনা নিয়ে তারা এরই মধ্যে জরিপ চালিয়েছে। তিস্তা মহাপরিকল্পনার আওতায় বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হবে। তিস্তা মুখ থেকে 3 শতাধিক কিলোমিটার জুড়ে বিশাল জলাধার নির্মাণ করা হবে। বর্ষায় জমিয়ে রাখা বিশাল জলরাশি দিয়ে শুকনো মৌসুমে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, বগুড়া সহ উত্তরাঞ্চলে কৃষির জন্য সেচের ব্যবস্থা করা হবে। এতে চীন আর্থিক ও কারিগরি সহায়তা দেবে। চীনা বিশেষজ্ঞ প্রকৌশলীরা সহ কর্মীরা প্রকল্প বাস্তবায়ন করবেন। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা কর্মী সম্পৃক্ত থাকবেন। এ ধরনের এর চেয়ে অনেক বড় সেচ প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে চীনের। চীন এই মহাপরিকল্পনায় 1.5 লক্ষ কোটি টাকার যোগান দেবে। জাইকা, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, কুয়েত ফান্ড এতে অর্থায়ন করবে। বাংলাদেশে অর্থায়ন করবে। বাংলাদেশে চীন তার 2 শতাধিক গার্মেন্ট ফ্যাক্টরি হস্তান্তর করবে। বাংলাদেশের জনশক্তির এতে কাজের সুযোগ হবে। চীনের সঙ্গে বহুমুখী সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা ভারত ভালোভাবে নিচ্ছে না বলেই আভাস পাওয়া যাচ্ছে। জাতীয় স্বার্থে সরকারের পরিবর্তিত নীতির বিপক্ষে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগও তাদের নেই। সত্যিই কি শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনার শাসনকাল একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও এর আড়ালে রয়েছে অনেক অন্ধকার দিক। তার রাজনৈতিক পতনের মুহূর্তটি কখনো না আসলে একে বলা যায় রাজনৈতিক মৃত্যু। আজও তার শাসনের সময়কার নিঃসঙ্গতা, হত্যাকাণ্ড, গুম ও বিচার বহির্ভূত হত্যার মতো বিষয়গুলো
নিরসিত হয়নি। তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বের রাজনৈতিক উত্তেজনা, দেশের স্বার্থ এবং মানবাধিকার লঙ্ঘনের চিত্র যেন এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পলাতক অবস্থায় থাকা শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই শাসক কি কখনো তার অপরাধের জন্য শাস্তি পাবে? 1981 সালে দিল্লি থেকে দেশে ফিরে আসার পর শেখ হাসিনা বর্তমানে আবার দিল্লিতে পালিয়ে আছেন। ভারত সরকার এখন পর্যন্ত তার অবস্থান গোপন রেখেছে। 2009 সালে বিডিআর বিদ্রোহের সময় শেখ হাসিনা সরাসরি হত্যাকারীদের সাহায্য করেছিলেন। তার নির্দেশে সেনাবাহিনীকে পিলখানা থেকে দূরে রাখার সুযোগ সৃষ্টি হয়েছিল, যা হত্যাকাণ্ডের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশে গুম খুনের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনার পেছনে শেখ হাসিনার সরাসরি সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ উঠেছে। তার নির্দেশে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর কিছু অংশ এসব হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। 2013 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন দমনের জন্য শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয়, যার মধ্যে হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনা অন্তর্ভুক্ত ছিল। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা বিক্ষোভকারীদের হত্যার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন। 2013 সালের শাপলা চত্বরের ঘটনায় মাদ্রাসা ছাত্রদের ওপর হামলা চালানো হয়। এর পেছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশ ছিল বলে অভিযোগ রয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে ছেড়ে দিয়েছেন। তার শাসনামলে বাংলাদেশকে ভারতের রাজনৈতিক প্রভাবের অধীনে নিয়ে এসে দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার হতে পারে। শেখ হাসিনার শাসনকালে তার রাজনৈতিক জীবন এখন শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার কোনো সমর্থন নেই এবং তাকে পলাতক অবস্থায় জীবন কাটাতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তার রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটেছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় 52 রাজনৈতিক দল। ইউনূস সরকার কি চায়? বিএনপি সহ 52টি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে একমত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিন তারিখ সহ একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চায় এসব দল। এই দাবিতে এই প্রয়োজনে কর্মসূচি নিয়ে মাঠে নামার বিষয়ে ঐক্যমত হয়েছে। তবে এক্ষেত্রে জামায়াতে ইসলামী সহ কয়েকটি দলের ভূমিকা কি হবে তা এখনো স্পষ্ট নয়। যদিও এইসব দলও প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের পক্ষে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। দলগুলোর দায়িত্বশীল নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, এখানে কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা। তা না হলে এপ্রিলের শেষ দিকে রাজপথে নামার কর্মসূচি দেওয়া হয়। এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি ও তার মিত্রদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। দলগুলোর শীর্ষ নেতারা জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়েছেন মাত্র, কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রোড ম্যাপ নেই। এখন পর্যন্ত প্রয়োজনীয় কোনো ক্ষেত্রে কি ধরনের সংস্কার করা হবে, সেজন্য কতটা সময় প্রয়োজন তাও স্পষ্ট নয়। এই অবস্থায় নেতারা প্রত্যাশা করেন, প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে এপ্রিলের মধ্যেই সরকার একটি রোডম্যাপ দেবে। তারা মনে করছেন, নির্বাচনী কাজে মাঠে নামতে পারলে নানা রকম গুজব সহ বিদ্যমান সংকটের অনেকটাই সমাধান হয়ে যেত। কিন্তু দলগুলো এখনও সেভাবে নামতে পারছে না। অথচ মানুষ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য 1.5 যুগ ধরে অপেক্ষা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের প্রায় 8 মাস শেষ হতে চলেছে, অথচ নির্বাচন নিয়ে কোনো কিছু দৃশ্যমান নয়। এ কারণে সন্দেহের মাত্রা আরও বাড়ছে। সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ ও অনাস্থা যাতে তৈরি না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু কোনোভাবে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না। অনির্দিষ্টকালের জন্য সংস্কার হতে পারে না। বিএনপি এখন রাস্তায় নামে না, কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে আবার মাঠে নামবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, অহেতুক কোনো বিলম্ব না করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করতে যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোড ম্যাপ ঘোষণা করা উচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কবে নাগাদ নির্বাচন হবে সুনির্দিষ্ট রোড ম্যাপ হলে সবার জন্য ভালো হতো। সুনির্দিষ্ট হলে সংশয় হয়তো কেটে যেত। 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, আমাদের জোট বা দলের অবস্থান হলো দ্রুত নির্বাচন দেরি হলে নতুন সংকট সৃষ্টি হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।